সিপিআই নেতা সৈকত গিরির কিছু কথা আপনাদেরকে শোনাবো। ট্রাইব টিভিতে উনি একটা প্রোগ্রাম করেছেন, ওই প্রোগ্রামের কিছু কথা আমি শুনছিলাম। এক কথায় অনবদ্য। তৃণমূলের দুর্নীতি, তৃণমূল বিজেপির মধ্যে কি আঁতাত রয়েছে, আরএসএস কিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো, কারা জমি দিয়েছে আরএসএস কে, সমস্ত বিষয়ে উনি বক্তব্য রেখেছেন। আজকের বাংলার মানুষকে বুঝতে হবে রাজ্যটা কোন দিকে যাচ্ছে, আলোচনা করব। তার আগে সৈকত গিরির মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। মুখ্যমন্ত্রী সৈকত মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষা বললেই ডিটেনশন ক্যাম্প। একদমই তো, ডিটেনশন ক্যাম্প বিজেপি যখন পরিকল্পনা করছে, ভাষা আন্দোলনের কথা তিনি বলছেন। একদম আমি আপনাকে বলছি, আপনি একটু স্মরণ করে দেখুন, ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে নিউ টাউনে প্রথম বামফ্রন্ট ঘেরাও করতে গেছিল। নিউ টাউনে বিজেপি সরকারকে জমি কে দিয়েছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা, আপনি আর্কাইভ খুললে আপনাদের চ্যানেলে খুঁজে পাবেন, আমরা নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের জন্য বরাদ্দকৃত জমি, সেই জমি ঘেরাও করেছিলাম। তারপর নবান্ন থেকে প্রেস মিট করে বলা হয়েছিল যে না, আমাদের ওটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা ওই জমি ফিরিয়ে নিচ্ছি। যখন গোটা দেশে এনআরসি বিরোধী আগুন জ্বলছে, তখন পশ্চিমবাংলার মাটিতে অমিত শাহর হেলিকপ্টার কে নামিয়েছিল? কে ভুবনেশ্বরে অমিত শাহর সঙ্গে লাঞ্চ করেছিলেন? এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খান, তার বাড়িতে মাঝরাতে পুলিশ পাঠিয়ে কে খুন করেছিল? বাংলা ভাষার প্রতি দরদ, ওইখানে আপনার উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট গ্রাম, উর্দু ভাষার শিক্ষকের বদলে বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন তাপস রাজেশ, কে গুলি চালিয়ে খুন করেছিল? তদন্ত হয়েছে? বিচার হয়েছে আজ অব্দি? আচ্ছা, কীর্তি আজাদ ইউসুফ পাঠানদের এমপি করে পাঠাবো আর বাংলা ভাষার প্রতি প্রেম দেখাবো? আসলে বিজেপিকে আটকাতে গেলে এই ছদ্ম বিজেপি বিরোধিতা দিয়ে হবে না। বিজেপিকে আটকাতে গেলে আমরা যেমন প্রথম দিন থেকে এনআরসি বিরোধিতা করে। বিজেপি কাকে বলছো তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দুর্গা, বিজেপি ন্যাচারাল এলাই, তিনবার ঘর করা। আপনার অফিসের পুরনো, এই তো মধ্য কলকাতার পুরনো দেওয়ালগুলো আপনি খুঁজলে দেখবেন, এখনো বহু দেওয়ালে লেখা আছে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল বিজেপি জোট প্রার্থীকে ভোট দিন, কিংবা তৃণমূল বিজেপি লোকসভায় জোট প্রার্থীকে ভোট দিন। এই তো আপনার এখানে পুরনো দেওয়ালে এখনো হয়তো সেই দেওয়াল লেখা রয়ে গেছে। সুব্রত মুখোপাধ্যায় আর মীনা দেবী পুরোহিত একই পৌরসভা চালিয়েছে। অশোকনগর থেকে প্রথম বিজেপিকে বিধায়ক কে দিয়েছে? এই রাজ্যে জুলুবাবুকে প্রথম এমপি কে করেছে? এই রাজ্যে তপনবাবুকে প্রথম এমপি কে করেছে? স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল বিজেপির একটা শ্যাডো অর্গানাইজেশন, সংখ্যালঘু একটা বড় অংশের ভোটার এখানে থাকে। তার ফলে বিজেপি সরাসরি এই বাংলা দখল করতে পারবেন না। আমরা বলছি বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গা কাল বলেছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি মুখ্যমন্ত্রী। আচ্ছা, উনি তো যা স্লোগান দেন, আর দেখুন, যে চাল চোর, যে মানে ত্রিপল চোর, যে রেশন চোর, যে গরিব মানুষের টাকা চোর, তার কাছে স্লোগান চুরি করাটা কোনো নতুন কোনো বিষয় না। আপনি পুরো মঞ্চটা যদি দেখেন, লড়াই লড়াই লড়াইছে, আপনি বলুন তো এটা কাদের স্লোগান ছিল? জুলমি জব জব জুলুম করেগা সত্তা কি হাতিয়ারো সে, তো ভগৎ সিং। আচ্ছা, এই কলকাতা শহরে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, এই স্লোগান তো বামপন্থীদের স্লোগান, সব নকল করছেন। আমি আপনাকে বলছি, নতুন করে রাজনীতি মানে নতুন কিছু ক্রিয়েশন, সেখান থেকে একটা নতুন ভাবনা চিন্তা, সমাজের দিশা নির্দেশ করা, সেইটা চাষ হয় রাজনীতি কোথায়? ছাত্র আন্দোলনে। আজকে ছাত্র আন্দোলনের মধ্যে এই মনোজিৎ, হাতকাটা দেবুর ছেলে শিবাশিস, ওখানে অটো বাপ্পা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওখানে আপনার এই কি বলে সৌভিক, কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নেই। আপনার বাড়িতে আপনার মেয়ে যদি আজকে বাড়ি ফিরে বলে যে বাবা আমাকে কলেজে দুটো ইউনিয়নের দাদা খুব বাজে ভাবে তাকিয়েছে, আপনি আপনার মেয়েকে এখন আর বলবার সাহস দেখাতে পারেন না যে চল কোন তৃণমূলের নেতা দেখিয়েছে আমি তাকে ধরবো, বলতেই পারবেন না। আপনি বলবেন তুই বাড়িতে পড়াশোনা কর। এটাই তো এরা চাইছে। যে বিজেপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এনআরসি, এগ্রিকালচার বিল, লেবার কোড বিল, এইগুলো পাস করিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, সেই বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল চলছে। একের পর এই রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ, এই রাজ্যে স্কুলে শিক্ষার কোনো পরিবেশ নেই, যোগ্য শিক্ষকের অভাব, পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই, মেলা খেলা উৎসবের মধ্যে একটা সরকার চলছে। আর ওখানে দিল্লিতে বসে বিজেপির সরকার একের পর এক বাইরের সংস্থাগুলোকে এডুকেশন সেক্টরে বিনিয়োগ করবার সুযোগ করে দিচ্ছে। টাকা যার, ডিগ্রি তার, ভালো করি মাখতেল, এই যে একটা শিক্ষানীতি চলছে গোটা দেশে, এতে যাদের বাড়ির পয়সা আছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়বে, তারা আম্বানি ইউনিভার্সিটি, আদানি ইউনিভার্সিটি, বাইজুস এদের কাছে পড়াশোনা করতে পারবে। কিন্তু পুরুলিয়ার গ্রামের প্রান্তিক সাঁওতাল বাড়ির ছেলে মেয়ে, তার গ্যারান্টি, তার দায়িত্ব সরকার কেন নেবে না শিক্ষা?
আজকে আপনি জানেন না, আপনি আজকে সকালবেলা যে ওষুধটা খেয়ে এসছেন সেটা জাল কিনা। এই জাল ওষুধের ব্যবসা গোটা দেশ জুড়ে চলছে। একের পর এক ওষুধ বানানো সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নাকি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ব্যাপক টাকা দিয়েছে। আজকে তারা এই রাজ্যে তৃণমূলের ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে। আমরা তো গর্ব করে বলতে পারি, আমাদের তো ভয় হবেই। যারা চোর গুন্ডা কর্পোরেট হাউসের টাকায় নির্বাচন লড়ে, প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা দেয়, যারা প্রশান্ত কিশোরের বিজ্ঞাপনী ক্যাম্পেনের মধ্য দিয়ে সরকারে আসে, তারা এই রাজ্যে তো ভয় পাবে আমাদের, কারণ আমরা ইলেকট্রাল বন্ডে একটা টাকা নিই। আমরা এই রাজ্যে কলকারখানা করতে চেয়েছিলাম। আমরা বুক বাজিয়ে বলতে পারি 34 বছর সরকার চালিয়েছি। আমরা এই রাজ্যে হলদিয়া করেছি, বক্রেশ্বর করেছি, নিউটাউন করেছি, ইনফোসিস করেছি, সেক্টর 5 করেছি। বেশ বেশ সৈকত, এই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু ভোটার লিস্ট নিয়ে কিন্তু এখন জোর চর্চা চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তোমাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড একদম পরিষ্কার। এই জনগণনার নামে, ভোটার লিস্ট সংশোধনের নামে বিজেপি একটা বড় ষড়যন্ত্র করেছে। মহারাষ্ট্রে যে অভিযোগ সামনে এসছে, তৃণমূলকে সাপোর্ট করছে সেক্ষেত্রে, তাই তো? তাকে মুখ্যমন্ত্রী যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেছেন? আমরা কবে? এই যে ভোটার লিস্টের একদম প্রথম বলেছেন রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের বৈঠকের পর। সেই ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল ছিল না। বেশ, আমরা প্রথম দিন থেকে, আবার আপনাকে আমি বলি, বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক বিরোধিতার প্রশ্নে, যবে থেকে বিজেপি তার গডফাদার আরএসএস তাদের প্রতিষ্ঠা হয়েছে, কমিউনিস্ট পার্টির জন্মসাল একই সময়, ধারাবাহিকভাবে আমরা বিজেপি বিরোধিতায় অটুট অনড়। বেশ, তৃণমূল কংগ্রেস কখন কোন ভূমিকা পালন করবে সেটা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী জানেন, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড থার্ড কোনো নেতারা জানেন না। আমরা বলছি প্রভুর নির্দেশ, আরএসএস এর নির্দেশে তৃণমূল বিজেপি অ্যাক্ট করছে। আমরা ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ। যারা যারা বিজেপির বিরুদ্ধে শেষ অবধি থাকতে চান তারা আমাদের সঙ্গে আসবেন। ভোটার লিস্ট ইন্ডিয়া জোটে তৃণমূল আছে, একদম। আমরা তো বলছি তৃণমূল ইন্ডিয়া জোটে যদি থাকতে চাই শেষ অবধি, আমাদের কোনো চিন্তা নেই। আমরা কাউকে সরিয়ে দিতে চাই না। আমরা জানি যে চোরেদের কখনো কখনো বিরোধিতা করতে গেলে ডাকাতদের সঙ্গে কম্প্রোমাইজ করাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে। তার থেকে বরং আগে ডাকাত তাড়াও, তারপর চোরকে তাড়াও। আর এই রাজ্যে এই ক্ষেত্রে কি হবে? চোর টাকাত দুটোকেই তাড়াতে হবে। চোর তো ডাকাত হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী চোর ছিল, এখন ডাকাত হয়েছে। আবার ডাকাত যখন আপগ্রেড হচ্ছে। আচ্ছা, আপনি বলুন, গোটা দেশ জুড়ে একটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন না, ইডি সিবিআই তাদেরকে ধরেছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যিনি বিজেপির সঙ্গে আছে। কেন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ? আচ্ছা, দুর্নীতি, করাপশন একটা সিস্টেমেটিক পার্ট। শাসক দলের নেতারা চুরি করছে না, বিরোধী দলের নেতারা চুরি করছে, এটাকে বিশ্বাস করবে? আচ্ছা, বিজেপির কর্ণাটকের মন্ত্রী তার মেয়ের বিয়েতে 350 কোটি টাকা খরচ করলো, ইডি ইনকাম ট্যাক্স তার ঠিকানা খুঁজে পেল না। আচ্ছা, হেমন্ত সোরেন তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, অরবিন্দ কেজরিওয়াল তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ইডি সিবিআই ডেকে পাঠায় না? আমরা বলছি এই যে ভোটার লিস্ট সংশোধনের নামে যখন দেখলো ইডি সিবিআই ফেল করে যাচ্ছে, যখন দেখছে যে ব্যাপক পরিমাণে সেনাবাহিনীকে ব্যবহার করে ব্র্যান্ডিং করা ফেল করে যাচ্ছে, যখন দেখছে 15 লক্ষ টাকা দিতে ব্যর্থ, যখন দেখছে 2 কোটি টাকা বছরে 2 কোটি বছরে চাকরি দিতে পারছে না, যখন দেখছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না, তখন এই ইলেকশন কমিশনকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ইলেকশন কমিশনের মধ্য দিয়ে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে যে বড় বৃহৎ ষড়যন্ত্র বিজেপি করছে, তাকে আমাদের সবাইকে মিলে আটকাতে হবে, না হলে কিন্তু আপনি আমরা কেউ ভালো থাকবো না। এক কথায় অনবদ্য সৈকত গিরির এই বক্তব্যটা আপনাদেরকে শোনালাম। আশা করব আপনারা বুঝতে পাচ্ছেন, বাংলার মানুষের চোখ হয়তো ধীরে ধীরে খুলবে। এই সৈকত গিরির যে 6 মিনিট 7 মিনিটের বক্তব্য আপনারা শুনলেন, এই বক্তব্য থেকে নিশ্চয়ই আপনারা কিছু না কিছু তো পরিষ্কার হচ্ছেন বা কিছু না কিছু তো বুঝতে পাচ্ছেন। এবারে বিচার করবে বাংলার মানুষ। সৈকত গিরির বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।